আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি স্যার এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। Today we shall discuss drugs for cardiovascular disease. First of all, antihypertensive drugs. কোন কোন গ্রুপের ড্রাগ গুলো এই কার্ডিওভাস্কুলার সিস্টেম ডিজিজের মধ্যে ইনক্লুডেড আমরা একটা আউটলাইন করেছি এখানে। অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস, অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগস, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস, ড্রাগস ফর হার্ট ফেলিউর, ড্রাগস ফর ডিসলিপিডেমিয়া, antithrombotics, thrombolytics or fibrinolytics, procoagulants, antifibrinolytics. এগুলোর মধ্যে আসলে ইনভেরিয়েবলি পরীক্ষায় অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস জিজ্ঞেস করা হয়, কারণ বাকি ড্রাগগুলো অনেক ড্রাগই এই অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস এর মধ্যে ইনক্লুডেড। এগুলোর আবার অ্যান্টি অ্যানজিনাল, অ্যান্টি অ্যারিথমিক, কোনোটা আবার হার্ট ফেলিউরে ইউজ হয়, এরকম আছে। কারণ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস করলে অনেক কিছু পড়া হয়ে যায়। তো অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগসে যাওয়ার আগে হাইপারটেনশন এই সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। হাইপারটেনশনের আগে ব্লাড প্রেশার, তোমরা ফিজিওলজিতে ব্লাড প্রেশার পড়ে এসছো। ব্লাড প্রেশার হচ্ছে ল্যাটারাল প্রেশার exerted by the flowing blood on the vessel wall. তো ব্লাড প্রেশার ইকুয়াল টু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ইনটু কার্ডিয়াক আউটপুট। এই যে ইকুয়েশনটা, এটা একটু মনে রাখতে হবে। আমাদের ড্রাগস, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস যেগুলো ইউজ করা হবে, দেখা যাবে যে কোনোটা টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমাবে, তো টিপিআর কমলে বিপিও কমে যাবে। কোনোটা আবার কার্ডিয়াক আউটপুট কমাবে, আবার কোনোটা বোথ টিপিআর এন্ড কার্ডিয়াক আউটপুট এই দুটোকেই কমাবে। এইভাবে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস গুলো এই সব মোডে কাজ করতে পারে। তাহলে ব্লাড প্রেশার ইকুয়াল টু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ইনটু কার্ডিয়াক আউটপুট। আচ্ছা, তোমাদের রেগুলেশন অফ ব্লাড প্রেশার মনে আছে? বলো দেখি, রেগুলেশন অফ ব্লাড প্রেশার কিভাবে হয়? স্যার শর্ট টার্ম রেগুলেশন আছে, লং টার্ম রেগুলেশন আছে। লং টার্ম রেগুলেশন রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমের মাধ্যমে স্যার লং টার্ম মেকানিজম হয়। রেনিন অ্যালডোস্টেরন, আরএএস, ঠিক আছে, এটার মাধ্যমে হয়। আচ্ছা, এই রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের টেন্ডেন্সি কি বিপি বাড়ানো না কমানো? বাড়ানো স্যার, ইনক্রিজ। নরমালি হলো বাড়ানো। তো এই সিস্টেমকে ইন্টারফেয়ার করে আমাদের যেসব অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস কাজ করবে, তারা আসলে এই সিস্টেমকে ইনহিবিট করে। আমরা দেখাবো পরে, আসবে ধাপে ধাপে। তাহলে এটা গেল একটা ইম্পর্টেন্ট রেগুলেটরি মেকানিজম, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, আরএএস। হ্যাঁ, আর কি আছে এছাড়া? আর কি আছে স্যার? ব্লাড প্রেশার বাড়ে স্যার, ভেসোকনস্ট্রিকশন আছে স্যার, অনেক মেকানিজমে আছে। হ্যাঁ, ভেসোকনস্ট্রিকশন কি দিয়ে হয়? আমরা যে অটোনমিক পড়ে আসলাম, অটোনমিক পড়ে আসলাম না, তার মানে কি এটা হচ্ছে সিম্প্যাথেটিক ইফেক্ট না অ্যাড্রেনার্জিক ইফেক্ট, তার মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো যাই অনেক মেকানিজম যারা ফিজিওলজিতে পড়ে এসছে, আমরা এই অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস এর রিলেশনে বেশি ইম্পর্টেন্স দেবো এই দুইটা মেকানিজমকে। কিছু ড্রাগ আছে যেগুলো রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, এই সিস্টেমকে ইন্টারফেয়ার করে কাজ করে। আর কিছু আছে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটা যেহেতু একটা রেগুলেটরি মেকানিজম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমেরও টেন্ডেন্সি হলো বিপি বাড়ানো। তাহলে অ্যাড্রিনার্জিক অ্যান্টাগনিস্ট আর ব্লকার, বিটা ব্লকার, আলফা ব্লকার, এগুলোও ইউজ হয়। এছাড়া একদম সেলুলার লেভেলে স্মুথ মাসেল, ভাস্কুলার স্মুথ মাসেল কন্ট্রাকশন হয়ে তো ভ্যাসোকনস্ট্রিকশন হয়, টিপিআর বাড়ে, বিপি বাড়ে। তাহলে এই লেভেলে কাজ করার জন্য একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তো ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে দিলে ক্যালসিয়াম এন্ট্রি কমে যায়, স্মুথ মাসেল কন্ট্রাকশন কমে গেলে তখন ভ্যাসোডাইলেশন হয়। তো এইভাবে বিভিন্ন মোডে আছে। কমন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস এর কিন্তু অনেক গ্রুপ আছে। তো কমন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস এর মধ্যে নাওএডেজ খুব বেশি চুজ করা হয় এসসি ইনহিবিটর এন্ড এআরবি। এই দুটোই রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমকে ইন্টারফেয়ার করে কাজ করে, সামনে আসতেছে এটা। তাহলে এসসি ইনহিবিটর আর অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস, এআরবিস, অ্যানজিওটেনসিন টু রিসেপ্টর ব্লকারস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস, এটা আবার ওই যে বললাম ভাস্কুলার লেভেলে, ভাস্কুলার স্মুথ মাসেল লেভেলে কাজ করে। ডায়ুরেটিক্স,
অনেক সময় এটা জিজ্ঞেস করা হতে পারে যে হোয়াট আর দ্য ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস, তখন কিন্তু এই চারটার নাম বলতে হবে: SC inhibitors, ARBs, calcium channel blockers and diuretics. এছাড়া আছে beta blockers, alpha blockers and some centrally acting antihypertensive drugs আছে, কিছু আছে vasodilators। তাহলে এই স্লাইডটার ড্রাগগুলোর হেডলাইন মনে রাখো: SC inhibitors or angiotensin converting enzyme inhibitors, angiotensin 2 receptor blockers, calcium channel blockers and diuretics. এছাড়া beta blockers and alpha blockers. Other antihypertensive drugs এর মধ্যে some vasodilators, diazoxide, hydralazine, sodium nitroprusside, minoxidil, এগুলো সব কিন্তু ডাইরেক্ট ভ্যাসোডাইলেটর। আমরা আগের স্লাইডে যে নামগুলো বললাম এর কোনো গ্রুপও ভ্যাসোডাইলেটর, কিন্তু তাদের আবার অন্য ইফেক্টও আছে, কিন্তু এরা হলো একদম ডাইরেক্ট ভ্যাসোডাইলেটর: diazoxide, hydralazine, sodium nitroprusside, minoxidil. Some centrally acting antihypertensive drugs, methyl dopa and clonidine. Adrenergic neuron blocker, আমরা অটোনমিকের এই adrenergic blockers ক্লাসে এটা কিন্তু বলেছি একটু। Adrenergic neuron blockers, guanethidine, and ganglion blocker, trimethophan. আসলে প্রথম স্লাইডটা বেশি মনে রাখতে হবে, পরেগুলো একটু নামটা একটু খালি মনে রাখা যদি কেউ জিজ্ঞেস করেন। তাহলে সেন্ট্রালি অ্যাক্টিং অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস হচ্ছে মিথাইল ডোপা এন্ড ক্লোনিডিন, অ্যাড্রেনার্জিক নিউরন ব্লকার্স গুয়ানিথিডিন এন্ড গ্যাংলিয়ন ব্লকার ট্রাইমেথাফেন। এগুলো রেয়ারলি ইউজড হয়। আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, সবার আগে এটাই ডিসকাস করতেছি, দ্যাট ইজ ড্রাগস দ্যাট অ্যাক্ট বাই ইন্টারফেয়ারিং renin-angiotensin-aldosterone system. Drugs that reduce BP or decrease BP by interfering or inhibiting renin-angiotensin-aldosterone system. এদেরকে বলা হচ্ছে renin-angiotensin-aldosterone system inhibitors, RAAS inhibitors. এর মধ্যে আমরা দুটো কিন্তু ওখানে দেখিয়েছি, SC inhibitors, ARB। আচ্ছা, পাঁচটা আগে দেখো। এই যে রেনিন, জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে রেনিন রিলিজ হচ্ছে। এই রেনিন প্লাজমা প্রোটিন অ্যানজিওটেনসিনোজেন এটাকে কনভার্ট করতেছে অ্যানজিওটেনসিন 1 এ। অ্যানজিওটেনসিন 1 আবার বাই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, অ্যানজিওটেনসিন 1 is converted into angiotensin 2। তো এই এনজাইম ছাড়াও কিছু পরিমাণ অ্যানজিওটেনসিন 1 নন এসি পাথওয়েতেও অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট হতে পারে, লেস অ্যামাউন্ট, মাইনর অ্যামাউন্ট। এরপরে অ্যানজিওটেনসিন 2 তার রিসেপ্টর অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টরস এর মাধ্যমে তার অ্যাকশন শো করে, রিসেপ্টরের সাথে বাইন্ড করে অ্যাকশন শো করে। তো আমরা সামনে কোনো স্লাইডে ছবি থাকতে পারে। তো আমরা এই অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর থাকে একটা হলো কিডনিতে। কিডনিতে সেই রিসেপ্টরের উপরে যখন সে অ্যাকশন করে তখন ওখানে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন এটা এনহ্যান্স করে। আবার এটা ভাস্কুলার লেভেলে অ্যানজিওটেনসিন 2 ব্লাড ভেসেলে যে অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর থাকে এখানে বাইন্ড করলে ভ্যাসোকনস্ট্রিকশন হয়। এছাড়া সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যান্ড অ্যাড্রেনাল মেডুলা, এখান থেকে সিম্প্যাথেটিক এই নিউরোট্রান্সমিটার এগুলো রিলিজ করে দিয়েও সে বিপি বাড়ায়। তাহলে এটা হলো মেইন ইফেক্ট তিনটা। একটা হলো সল্ট অ্যান্ড অ্যালডোস্টেরন রিলিজ করে অ্যানজিওটেনসিন 2 যখন কিডনিতে কাজ করে, অ্যাড্রেনাল কর্টেক্সে কাজ করে, আসলে ফার্স্ট কাজ করে হলো অ্যাড্রেনাল কর্টেক্সে, সেখান থেকে অ্যালডোস্টেরন রিলিজ করে দিয়ে সেই অ্যালডোস্টেরন কাজ করে কিডনিতে। কিডনিতে সেই অ্যালডোস্টেরনের ইফেক্ট হচ্ছে সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন, যার ফলে ব্লাড ভলিউম, প্লাজমা ভলিউম বেড়ে যায়, ইসিএফ ভলিউম বেড়ে যায়, বিপি বেড়ে যায়। আর একটা ইফেক্ট হচ্ছে ব্লাড ভেসেলে ভ্যাসোকনস্ট্রিকশন করে, টিপিআর বাড়ায়, বিপি বাড়ায়। আরেকটা ইফেক্ট হচ্ছে অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন রিলিজ করে, এর মাধ্যমে আলফা এন্ড বিটা ইফেক্ট দিয়ে সে বিপি বাড়ায়। এছাড়াও another 2 মাইনর ইফেক্ট আছে এই অ্যানজিওটেনসিন 2, সেটা হচ্ছে অ্যানজিওটেনসিন 2 ডাইরেক্টলি প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করে, প্রোস্টাগ্ল্যান্ডিন মিডিয়েটেড ভ্যাসোডাইলেশন হয়। আবার আরেকটা হচ্ছে ইনডাইরেক্টলি, আগে
সে ব্র্যাডিকাইনিনের মেটাবলিজমকে ইনহিবিট করে দেয়, যার ফলে ব্র্যাডিকাইনিন অ্যাকুমুলেশন হলে এটা দিয়েও ভ্যাসোডাইলেশন হয়। এই দুইটা কিন্তু আবার সাইড বাই সাইড ইফেক্ট আছে। তো ঠিক আছে, তাহলে আমরা এখন এখানে দেখি যে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম ইনহিবিটরস কারা কারা হবে। এই যে রেনিন অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন 2 করে। এই রেনিনের অ্যাকশনকে ইনহিবিট করে এরকম ড্রাগ আছে, ডাইরেক্ট রেনিন ইনহিবিটর, সেটার নাম হচ্ছে অ্যালিস্কিরেন। এছাড়া জাক্সাগুলার সেল থেকে রেনিন রিলিজকে ইনহিবিট করে এরকম ড্রাগ, এরকম ইফেক্ট আছে হলো বিটা ব্লকারের। তাহলে বিটা ব্লকার রেনিন রিলিজ ইনহিবিট করে আর ডাইরেক্ট রেনিন অ্যাক্টিভিটিকে ইনহিবিট করে অ্যালিস্কিরেন। এখন এসসিই এই এনজাইম, এটা যে এসি অ্যানজিওটেনসিন 1 কে 2 তে কনভার্ট করে, এই স্টেপকে ইনহিবিট করে যে গ্রুপ, সেটার নাম হলো এসসিই ইনহিবিটরস। এনজাইম ইনহিবিশন হয়ে গেলে এই স্টেপ আর এই কনভার্সন আর হবে না। অ্যানাদার গ্রুপ হচ্ছে অ্যানজিওটেনসিন 2 যে তার রিসেপ্টরের মাধ্যমে অ্যাকশন করে, সেই রিসেপ্টর ব্লকার, অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার ARBs। এবার আমরা দেখি এর নামগুলো। তাহলে একটা দেখালো বিটা ব্লকার, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম ইনহিবিটরস কারা আছে? একটা হলো বিটা ব্লকার। বিটা ব্লকারের ফাংশন হচ্ছে সে বিটা 1 ইফেক্ট। বিটা 1 ইফেক্ট নরমালি হচ্ছে রেনিন রিলিজ বাড়ায়, তো সেই বিটা 1 যদি ব্লক হয়ে যায় বিটা ব্লকার দ্বারা, তাহলে রেনিন রিলিজ ইনহিবিশন হয়ে যাবে। আর অ্যালিস্কিরেন এটা হচ্ছে আবার ডাইরেক্ট রেনিন ইনহিবিটর। অ্যালিস্কিরেন এমন একটা ড্রাগ যেটা ডাইরেক্টলি রেনিনের অ্যাক্টিভিটিকে ইনহিবিট করে। এসি ইনহিবিটরস আমরা দেখাইলাম যে সে অ্যানজিওটেনসিন 1 টু অ্যানজিওটেনসিন 2 এই যে কনভার্সন, এই কনভার্সনকে ইনহিবিট করতেছে, যেহেতু কনভার্টিং এনজাইম ইনহিবিটেশন হয়ে যাচ্ছে। এরপরে ARBs, অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার, যে রিসেপ্টর দিয়ে সে কাজ করে সেই রিসেপ্টরকে ব্লক করে দিল। এছাড়া এটাকেও বলা যায় যে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। আলটিমেটলি এর শেষে যেহেতু অ্যালডোস্টেরন রিলিজ হয় এবং অ্যালডোস্টেরন দিয়ে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হচ্ছে, তাহলে ওই অ্যালডোস্টেরনের অ্যান্টাগনিস্টও এই গ্রুপের মধ্যে পড়বে। এক্সাম্পল স্পাইরোনোল্যাকটোন অ্যান্ড ইপ্লিনিনন। পরীক্ষায় তোমাদের কিন্তু অনেক সময় এভাবে কোশ্চেন আসে, নেম দ্য ড্রাগস দ্যাট অ্যাক্ট বাই ইন্টারফেয়ারিং রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, এভাবে কোশ্চেন আসতে পারে। অথবা ডাইরেক্টলি বলা হতে পারে যে নেম দ্য RAAS ইনহিবিটরস। তাহলে এর এক্সাম্পল হয় বিটা ব্লকার, ডাইরেক্ট রেনিন ইনহিবিটর অ্যালিস্কিরেন, SC inhibitors, ARB angiotensin 2 receptor blockers, and aldosterone antagonists, spironolactone, iplerenone. What are the ACE inhibitor blocker? তো আমরা আগেই বলেছি অটোনমিক এর রিলেশনে। আর অ্যালিস্কিরেন অত বেশি ইম্পর্টেন্ট না, একটু খালি নামটা মনে রাখলেই হবে যে ডাইরেক্ট রেনিন ইনহিবিটর কিছু আছে কিনা, নাম কি। তো বেশি আমাদের জানতে হবে ACE inhibitors, angiotensin converting enzyme inhibitors. First of all, examples এই গ্রুপের মধ্যে কারা কারা আছে? এনালাপ্রিল, ক্যাপটোপ্রিল, লিসিনোপ্রিল, বেনাজেপ্রিল, পেরিন্ডোপ্রিল, রেমিপ্রিল। তো এসি ইনহিবিটরস গ্রুপের নাম মনে রাখার জন্য খেয়াল রাখতে হবে যে এদের নামের শেষে প্রিল থাকে, PRIL, প্রিল। তাহলে ক্যাপটোপ্রিল, এনালাপ্রিল, লিসিনোপ্রিল, বেনাজেপ্রিল, পেরিন্ডোপ্রিল, রেমিপ্রিল, এইসব প্রিল। এখন এই কিভাবে এসি ইনহিবিটর কাজ করে এই ফিগারটাতে একদম শর্টে একটু দেখানো আছে। এখানে দেখা যাচ্ছে যে এই যে এসি ইনহিবিটরস মানে যে আমরা প্রিল গুলো দেখাইলাম, ক্যাপটোপ্রিল, এনালাপ্রিল, লিসিনোপ্রিল, বেনাজেপ্রিল, রেমিপ্রিল, এই যে প্রিল গুলো সবাই হচ্ছে এসি ইনহিবিটরস। এরা কি করে? এই অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন 2 এই যে কনভার্সন হয় বা এসি এনজাইম এই স্টেপকে ইনহিবিট করে দিচ্ছে, যেহেতু তারা এসি ইনহিবিটর, তো এসি এর ফাংশনকে ইনহিবিট করে দিল। তাহলে অ্যানজিওটেনসিন 1 আর অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট হইতে পারলো না। তো অ্যানজিওটেনসিন 1 যদি তৈরি না হয়, তাহলে অ্যানজিওটেনসিন 2 যদি তৈরি না হয়, তাহলে অ্যানজিওটেনসিন 2 যে ইফেক্ট গুলো ছিল, অ্যালডোস্টেরন রিলিজ করে সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করা, ভ্যাসোকনস্ট্রিকশন করা, ক্যাটেকোলামাইন, অ্যাড্রেনালিন, নরএড্রেনালিন রিলিজ করা, এই যে তিনটা মোডে যে বিপি বাড়াইতো, তো সেই ইফেক্ট আর হবে না। তো সেই ইফেক্ট না হলে তাহলে বিপি না বাড়লে বিপি কমে যাবে। বিপি এলিভেটিং যে ইফেক্ট সেটা যদি না থাকে তাহলে রিভার্স ঘটনা ঘটবে। তো যেটা বলতেছিলাম যে
আর পাশাপাশি আরো একটু এর লিংক আছে, সেটা হচ্ছে ব্রেডিকাইনিনের সঙ্গে। এসিই নরমালি ব্রেডিকাইনিন কে ব্রেকডাউন করে ইনঅ্যাক্টিভ পেপটাইডে কনভার্সন করে। নরমালি এসিই এনজাইম এদিকে অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন 2 তে করে, পাশাপাশি এটাও করে ব্রেডিকাইনিনকে ব্রেকডাউন করে ইনঅ্যাক্টিভ পেপটাইড ফরমেশন করে। তো যখন এসিই ইনহিবিটরস ইউজ করা হবে তখন একটা তো এইটা হলো যে এসি অ্যানজিওটেনসিন 1 আর অ্যানজিওটেনসিন 2 হতে পারলো না, যার ফলে এই যে তিনটা ইফেক্ট, অ্যালডোস্টেরনের রিলিজ হওয়া, ভ্যাসোকনস্ট্রিকশন করা আর ক্যাটেকোলামাইন রিলিজ করা, এই তিনটা ইফেক্ট বন্ধ হয়ে গেল, এই জন্য বিপি কমে গেল। তো পাশাপাশি যে এই যে আরেকটা মাইনর পাথওয়েতে সে ইনভলভ, সেটা হলো যে ব্রেডিকাইনিনকে ইনঅ্যাক্টিভ পেপটাইডে কনভার্সন করে নরমালি এই এনজাইমটা। তো ইনহিবিটর ইউজ করলে এটার ব্রেকডাউন হবে না, তাহলে ব্রেডিকাইনিন বডিতে অ্যাকুমুলেশন হবে। আর ব্রেডিকাইনিন বডিতে অ্যাকুমুলেশন হলে এর কনসিকুয়েন্স হতে পারে দুইটা, একটা হলো ডাইরেক্ট প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করা, আর একটা হলো ইনডাইরেক্টলি, একটা হলো যে ব্রেডিকাইনিন নিজেই একজন ভ্যাসোডাইলেটর, এই জন্য সে নরমালি ভ্যাসোডাইলেট করে, আর অথবা প্রোস্টাগ্ল্যান্ডিন মিডিয়েটেড ভ্যাসোডাইলেশন এটাও হতে পারে। তো যখন এটা ইনহিবিশন হয়ে যাবে, তো যদি ইনহিবিশন হয়ে যায় তাহলে ভ্যাসোডাইলেশন হয়ে গেলে টিপিআর কমে যাবে, তাহলে বিপি কমে, তাহলে বিপি কমানোর ক্ষেত্রে এইটাও তখন একটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তাহলে যদি আমরা একদম সামারাই করি তাহলে আসলে এসি ইনহিবিটরের আলটিমেট ইফেক্ট যেভাবে সে বিপি কমায়, তাহলে এখান থেকে আমরা 5টা পেয়ে যাচ্ছি। কিন্তু একটা হলো যে এসি অ্যানজিওটেনসিন 1 এটা অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট হচ্ছে না, যার ফলে অ্যানজিওটেনসিন 2 যে তিনটা ইফেক্ট হচ্ছে না, অ্যালডোস্টেরন রিলিজও হচ্ছে না, ভ্যাসোকনস্ট্রিকশনও হচ্ছে না, ক্যাটেকোলামাইন রিলিজও হচ্ছে না, যার ফলে টিপিআর, কার্ডিয়াক আউটপুট এগুলো সব কমে যাচ্ছে, বিপি কমে যাচ্ছে। আবার ব্রেডিকাইনিন ইনঅ্যাক্টিভ হয়ে গেলে তাহলে এটার ভ্যাসোডাইলেটর এফেক্ট পাওয়া যেত না। তো এখন এসি ইনহিবিটর ইউজ করার কারণে ব্রেডিকাইনিন আর ব্রেকডাউন হয়ে ইনঅ্যাক্টিভ হচ্ছে না, যার ফলে এই ব্রেডিকাইনিনের ভ্যাসোডাইলেটর ইফেক্ট আমরা পাচ্ছি। তো এটার ভ্যাসোডাইলেটর ইফেক্ট দুইভাবে হয়, একটা হলো ডাইরেক্টলি সে নিজেই ভ্যাসোডাইলেশন করে, আবার ব্রেডিকাইনিন স্টিমুলেটস রিলিজ অফ প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করে প্রোস্টাগ্ল্যান্ডিন মিডিয়েটেড ভ্যাসোডাইলেশন করে, তাহলে ভ্যাসোডাইলেশন করলে টিপিআর কমে যাবে, বিপি কমে যাবে। তাহলে একটা হচ্ছে অ্যালডোস্টেরন রিলিজ ইনহিবিশন হয়ে গেল, এই কারণে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন কমে গেল, প্লাজমা ভলিউম কমে গেল, এইভাবে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, বিপি কমে যাবে। আর একটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে না, তাহলে ভ্যাসোডাইলেশন হবে, টিপিআর কমবে, বিপি কমে যাবে। আর একটা হচ্ছে ক্যাটেকোলামাইন রিলিজ হচ্ছে না, ইনহিবিশন হয়ে যাচ্ছে, যার ফলে আলফা এন্ড বিটা ইফেক্ট যেটা বিপি বাড়াইতো ওটা ইনহিবিশন হয়ে গেলে বিপি কমে যাবে। এটা হলো এই পাথওয়ের ইফেক্ট। আর ব্রেডিকাইনিন মেটাবলিজম এটা ইনহিবিট হয়ে যাওয়ার কারণে যখন বডিতে ব্রেডিকাইনিন অ্যাকুমুলেশন হয়ে যাচ্ছে তখন এটার ডাইরেক্ট ভ্যাসোডাইলেটরি ইফেক্ট, এই কারণে ভ্যাসোডাইলেশন হচ্ছে, টিপিআর কমতেছে, বিপি কমতেছে। আবার সে এনহ্যান্স করে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ, ভ্যাসোডাইলেটর প্রোস্টাগ্ল্যান্ডিন, তো সে প্রোস্টাগ্ল্যান্ডিন মিডিয়েটেড ভ্যাসোডাইলেশন হয়েও টিপিআর কমে, বিপি কমে যাচ্ছে। তাহলে এই মোটামুটি 5টা ইফেক্ট হচ্ছে এসি ইনহিবিটরস, যার মাধ্যমে সে বিপি কমাচ্ছে। আচ্ছা, এই কথাগুলো এখানে এবার লেখা আছে, স্লাইডে দেখো। আমরা যেটা বলে ফেলেছি যে এসি ইনহিবিটরস ইনহিবিট অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, তাহলে এনজাইম ইনহিবিশন হয়ে গেলে দ্যাট ইজ নো কনভার্সন অফ অ্যানজিওটেনসিন 1 টু অ্যানজিওটেনসিন 2, 1 থেকে 2 তে আর কনভার্সন হচ্ছে না, নো ভ্যাসোকনস্ট্রিকশন, নো অ্যালডোস্টেরন রিলিজ, নো ক্যাটেকোলামাইন রিলিজ। ক্যাটেকোলামাইনের কথা এখানে দেওয়া নেই, যদিও আমি বলে ফেলেছি কিন্তু। তো যখন এগুলো রিলিজ হবে না তাহলে ওই সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশনও হবে না, ব্লাড ভলিউম কমে যাবে, আবার এই ভ্যাসোকনস্ট্রিকশন না হলে ভ্যাসোডাইলেশন হবে, আলটিমেটলি টিপিআর দিক দিয়ে কমবে, ওদিক দিয়ে কার্ডিয়াক আউটপুট কমবে, বিপি কমে যাবে, রিডাকশন অফ বিপি। আচ্ছা, যেটা বললাম এটা তারা ক্যাটেকোলামাইন রিলিজও করে, মানে তারা রিলিজ ইনহিবিশনও করে। নরমালি renin-angiotensin aldosterone system stimulates sympathetic nervous system and causes release of catecholamines. তো যখন এসি ইনহিবিটর ইউজ করা হবে তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইনহিবিশন হয়ে যাবে, নো ক্যাটেকোলামাইন রিলিজ। তাহলে ক্যাটেকোলামাইন রিলিজ না হলে এটার যে কনসিকুয়েন্স হিসেবে বিপি বাড়তো সেটা বাড়বে না, ইনহিবিশন হয়ে যাবে, বিপি রিডাকশন হয়ে যাবে। আর মাইনর আর একটা পাথওয়েতে যে ইনভলভমেন্ট দেখাইলাম সেটা এখানে বলা আছে যে
তারা ইনহিবিট করে ব্রেকডাউন অফ ব্রেডিকাইনিন ইনহিবিশন হয়ে যাচ্ছে, যার ফলে ব্রেডিকাইনিন বডিতে অ্যাকুমুলেশন হচ্ছে, আর ব্রেডিকাইনিনের যে ইফেক্ট এটা আমরা পাচ্ছি সেটা আমাদের বিপি লোয়ারিং এর ক্ষেত্রে হেল্প করছে। ব্রেডিকাইনিন নিজে করে আবার সে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ এনহ্যান্স করেও প্রোস্টাগ্ল্যান্ডিন মিডিয়েটেড ভ্যাসোডাইলেশনও করে। এইভাবে ভ্যাসোডাইলেশন করে টিপিআর কমিয়ে বিপি কমাচ্ছে। তবে এই ব্রেডিকাইনিন যেটা বিপি লোয়ারিং এর ক্ষেত্রে তার যে কন্ট্রিবিউশন আছে এই জন্য যতটুকু ইম্পর্টেন্ট, তার চাইতে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো অনেক সময় যে এসি ইনহিবিটর দিলে অ্যাডভার্স ইফেক্ট, সাইড ইফেক্ট হয়। একটা কমন এসি ইনহিবিটর দিলে একটা কমন অ্যাডভার্স ইফেক্ট দেওয়ার কয়েকদিন পরে অনেক সময় পেশেন্ট এসে কমপ্লেইন করে, সেটা হলো যে তাদের ড্রাই ইরিটেটিং কফ হয় এসি ইনহিবিটর দেওয়ার পরে। তো এটার জন্য রেসপন্সিবল হচ্ছে দিস ব্রেডিকাইনিন। যেহেতু এসি ইনহিবিটর দিলে ব্রেডিকাইনিনের ব্রেকডাউন ইনহিবিশন হয়ে যায়, ব্রেডিকাইনিন বডিতে অ্যাকুমুলেশন হয়। তো এই ব্রেডিকাইনিনের ভ্যাসোডাইলেটর ইফেক্টের কারণে যেমন বিপি লোয়ারিং ইফেক্টের ক্ষেত্রে তার একটা কন্ট্রিবিউশন থাকতেছে, তো আবার এদিকে এই ব্রেডিকাইনিন বডিতে অ্যাকুমুলেশন হওয়ার কারণে ড্রাই ইরিটেটিং কফ এটার জন্য আবার সে রেসপন্সিবল, সে ব্রেডিকাইনিনের জন্য এই কফটা হয়। তাহলে মেকানিজম অফ অ্যান্টিহাইপারটেনসিভ অ্যাকশন অফ এসি ইনহিবিটরস আমরা কিন্তু বলে ফেললাম। আমি বললাম এই যে 5টা ইফেক্ট, একটা হলো অ্যালডোস্টেরন রিলিজ ইনহিবিশন করে, এইভাবে বিপি কমায়। আরেকটা হলো ভ্যাসোকনস্ট্রিকশন হয়তো যে অ্যানজিওটেন্স 2 এর জন্য, এটাকে ইনহিবিট করে দিল, ভ্যাসোডাইলেশন হলো এটা। আরেকটা হলো ইনহিবিশন অফ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি অর ইনহিবিশন অফ ক্যাটেকোলামাইন রিলিজ। আরেকটা হচ্ছে যে ডাইরেক্ট ভ্যাসোডাইলেশন বাই ব্রেডিকাইনিন। Another one is bradykinin causes enhancement of release of prostaglandin and ultimately prostaglandin mediated vasodilation. These 5 modes of action are involved in lowering BP by SCE inhibitors. Now very important slide. Uses or indications of SCE inhibitors. What are the clinical uses or indications of SCE inhibitors? যেহেতু আমরা পড়তেছি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস হিসেবে, কাজেই ফার্স্ট ইন্ডিকেশন হবে সেটাই হবে হাইপারটেনশন। এরপরে ক্রনিক হার্ট ফেলিওর, এরপরে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এই 3টা এসি ইনহিবিটরের ইউজ আর ইন্ডিকেশন পরীক্ষায় জিজ্ঞেস করা হলে বা রিটেনে আসলেও অবশ্যই ফার্স্ট এই 3টা দিতে হবে বা বলতে হবে। এরপরে আরো কিছু আছে, তাহলে হাইপারটেনশন, হার্ট ফেলিওর, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, এক কথায় একটা নেই কথা বলে দিতে হবে, হাইপারটেনশন, হার্ট ফেলিওর, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এছাড়া অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়ে গেলে যারা সার্ভাইভ করে যায়, তো তাদের ক্ষেত্রে লং টার্ম ট্রিটমেন্ট হিসেবে কিছু ড্রাগ দেওয়া হয়, তার মধ্যে এসি ইনহিবিটর একটা। আফটার মায়োকার্ডিয়াল ইনফার্কশন, একবার এমআই হয়ে গেলে তাদের টেন্ডেন্সি থাকে যে আবারও হতে পারে এমআই বা আদার কার্ডিওভাস্কুলার ইভেন্ট হতে পারে। তো সেগুলো প্রিভেন্ট করা বা প্রোফাইল্যাক্সিসের ক্ষেত্রে এসি ইনহিবিটরের একটা ইম্পর্টেন্ট রোল আছে। তো এই থিঙ্কিং এর বেসিসেই আফটার অ্যাকুট এমআই অ্যাজ লং টার্ম ট্রিটমেন্ট টু প্রিভেন্ট cardiovascular complication or event, SCE inhibitors are used. Sir, after stroke, ischemic stroke especially, stroke এর পরেও এই SCE inhibitor এটা প্রোফাইল্যাক্সিস ইস্যু হয় যে ফার্দার অ্যাটাক প্রিভেন্ট করা বা রিডিউস মানে রিস্ক রিডাকশনের জন্য। তাহলে হাইপারটেনশন, হার্ট ফেলিওর, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, আফটার মায়োকার্ডিয়াল ইনফার্কশন, আফটার stroke to prevent cardiovascular event further. These are the important uses of SCE inhibitors. Sir, diabetic nephropathy তে কেন ইউজ করা হয় স্যার? এটা এই স্লাইডে এসে গেছে। রোল অফ SCE inhibitor in diabetic nephropathy. নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে নেফ্রোপ্যাথি এটা খুবই কমন কমপ্লিকেশন। দেখা যায় ইনিশিয়ালি মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া হয়, এরপরে এক সময় ফ্রাঙ্কফুর্টিন ইউরিয়া হয়ে যায়।
প্রথম দিকে অল্প অল্প যায়, যেটা ডিপ স্টিক টেস্টে ধরা পড়ে না, তার জন্য আলাদাভাবে টেস্ট করতে হয়। তারপর এক সময় ফ্রাঙ্কফুর্টিনিউরিয়া হয়ে যায়। তো প্রোটিন যাচ্ছে মানে তখন রেনাল ফাংশন ডিটেরিয়েট করছে, বুঝতে হবে। তো এই ক্ষেত্রে এসি ইনহিবিটরের রোল, এসি ইনহিবিটর ইউজ করলে সে গ্লোমেরুলার প্রেসার এটা কমিয়ে দেয়। প্রেসার কমিয়ে দিলে তখন এই প্রোটিনিউরিয়াটা কমে যায়। মোট কথা রেনাল হেমোডাইনামিক্স এটাকে এসি ইনহিবিটর মডিফাই করে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পেশেন্টের যে ওভার্ট অর ফ্র্যাঙ্ক প্রোটিনিউরিয়া হয় এটাকে সে প্রিভেন্ট করে। তাহলে রোল অফ এসি ইনহিবিটর ইন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি: প্রিভেন্ট or inhibit or reduce or arrest progression of proteinuria by modifying intrarenal hemodynamics. Role of ACE inhibitor in post-MI patient. এগুলো ছোট ছোট কথা, কিন্তু একটু মনে রাখতে হবে, অনেক সময় জিজ্ঞেস করা হয়। তো অ্যাকুট এমআই এর পেশেন্টের এই অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়ে যে ইনফার্ক্ট এরিয়া, যেটা ইনফার্ক্ট এরিয়া তো আসলে আর রিজেনারেট করে না, এটা ইট ইজ রিপ্লেসড বাই স্কার টিস্যু। স্কার দ্বারা ওই ইনফার্ক্ট এরিয়াটা রিপ্লেস হয়, এবং নর্মাল কার্ডিয়াক মাসেলের যে ফাংশন আসলে স্কার টিস্যু তো সেই ফাংশন দিতে পারবে না। তো এই জন্য এর কনসিকুয়েন্স হিসেবে কিছু কমপ্লিকেশন হয়, স্লোলি গ্রাজুয়ালি সেই কমপ্লিকেশন ডেভেলপ করে অনেকের ক্ষেত্রে। ইনফার্ক্ট এরিয়াটা থিনিং হয়ে যায়, এক্সপানশন হয়ে যায় অ্যান্ড থিনিং হয়ে যায়। আর ওইটা তো নর্মালি কন্ট্রাক্টিলিটি এটা দিতে পারে না। তো তখন আদার পোর্শন অফ ভেন্ট্রিকুলার মাসেল, ভেন্ট্রিকল, এদের উপরে স্ট্রেস পড়ে। তো স্ট্রেস পড়ে গেলে তো সেই স্ট্রেস, ওভার স্ট্রেসের কারণে এই হার্টের ফার্দার ফেইলিউর হওয়ার রিস্ক থাকে, হার্ট ফেইলিউর ডেভেলপ করার রিস্ক থাকে। আর এসি ইনহিবিটর যদি দেওয়া হয় তাহলে এই যে স্ট্রেস এটাকে সে কমিয়ে দিয়ে সে হার্ট ফেইলিউরের রিস্ক কমিয়ে দেয়। তো এই যে হার্টের যে চেঞ্জ হয়ে যায়, অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেশেন্টেরও হয়, আবার হার্ট ফেইলিউরের পেশেন্টদেরও এই ভেন্ট্রিকুলার ওয়ালে চেঞ্জ হয়ে এটার ইফিসিয়েন্সি, কন্ট্রাক্টিলিটি এটা কমে যায়। এই জন্য সে প্রন টু ফার্দার অ্যাগ্রাভেশন আর ফার্দার ডেভেলপমেন্ট অফ হার্ট ফেইলিউর এরকম হয়। এই চেঞ্জটাকে বলা হয় রিমডেলিং, কার্ডিয়াক রিমডেলিং আর ভেন্ট্রিকুলার রিমডেলিং। হার্ট ফেইলিউরের পেশেন্টদেরও হয়, আবার পোস্ট এমআই পেশেন্টদেরও হয়। তো এসি ইনহিবিটর এইসব পেশেন্টকে দিলে, এমআই এর পরে পেশেন্টকে লং টার্ম ট্রিটমেন্ট হিসেবে দিলে, অথবা হার্ট ফেলিওর পেশেন্ট যাদের হার্ট ফেলিওর হয়েছে তাদের ট্রিটমেন্টেও এসি ইনহিবিটর ইউজ হয়, দিলে এই বিষয়টা ভেন্ট্রিকুলার রিমডেলিং আর কার্ডিয়াক রিমডেলিং হয়ে যে হার্ট ফেলিওরের চান্স বেড়ে যায়, এটাকে ডিলে করে আর প্রিভেন্ট করে। তাহলে রোল অফ এসি ইনহিবিটর ইন পোস্ট এমআই পেশেন্ট: ইট প্রিভেন্ট ventricular remodeling or cardiac remodeling and thus reduce risk of heart failure. এবারে adverse effects of ACE inhibitors. আমি একটা অ্যাডভার্স ইফেক্ট ওই মেকানিজম বলার সময় বলে ফেলেছি, persistent dry cough, dry irritating cough, যেটার কারণ হলো ওই accumulation of bradykinin ব্রেকডাউন ইনহিবিশন হয়ে যায় বাই ACE inhibitor। এই কারণে ব্র্যাডিকাইনিন বডিতে অ্যাকুমুলেশন হয়ে বিপি লোয়ারিং ইফেক্টের ক্ষেত্রে সে কন্ট্রিবিউশন দেয়, আবার ওইদিকে তার কারণে এই অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, সেটা হলো ড্রাই কফ। অ্যানজিওডিমা ওই কারণেই হয়, ব্র্যাডিকাইনিনের কারণে। এছাড়া হাইপারক্যালিমিয়া, হাইপোনাট্রিমিয়া, রেনাল ইম্পেয়ারমেন্ট, ডিসগুইশিয়া মানে হচ্ছে abnormal metallic taste, ডিসগুইশিয়া। অনেক সময় হাইপোটেনশন হতে পারে, স্পেশালি প্রথম দিকে ফার্স্ট ডোজের পরে। আচ্ছা, তোমাদের নলেজ অ্যাসেস করি দেখি। এসি ইনহিবিটর ইউজ করলে হাইপারক্যালেমিয়া আমরা অ্যাডভার্স ইফেক্ট দেখাচ্ছি, এটা এক্সপ্লেইন করো দেখি কেন হাইপারক্যালেমিয়া হয় এসি ইনহিবিটর ইউজ করলে। এসি ইনহিবিটর দিলে অ্যালডোস্টেরন কি হয়, রিলিজ বাড়ে না কমে? নরমাল রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেমের ক্ষেত্রে অ্যালডোস্টেরন রিলিজ হয়, সে সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন করে, তাই না? আমরা তো ইউজ করলাম এসি ইনহিবিটরস, এই কারণে আমরা দেখাচ্ছি যে হাইপারক্যালেমিয়া হয়। কিভাবে?
স্যার ওই সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন করে আর পটাশিয়াম সিক্রেশন করে স্যার। তো এসি ইনহিবিটর অ্যালডোস্টেরন অ্যাকশনকে বন্ধ করে দিচ্ছে, তাই না? তো কি করতো? সোডিয়াম রিঅ্যাবজর্পশন করতো, পটাশিয়াম সিক্রেশন করতো স্যার, এক্সক্রেট করে দিত, তাই তো? তো সেই অ্যালডোস্টেরনের সেই নরমাল ফিজিওলজিক্যাল ইফেক্টটাকে আমরা তো ইনহিবিট করে দিয়েছি, তাহলে এখন উল্টে যাবে। তাহলে সোডিয়াম আর রিটেনশন হতে পারতেছে না, সোডিয়াম বের হয়ে যাচ্ছে। আর পটাশিয়াম নরমালি বের হইতো, এখন সে বের হইতে পারবে না, তাহলে বডিতে থেকে যাচ্ছে। এই জন্য এদিকে হাইপারক্যালেমিয়া হয়, রেয়ারলি হাইপোনেট্রিমিয়াও হতে পারে। যদিও হাইপোনেট্রিমিয়া যাতে ডেভেলপ না করে, এই জন্য আমাদের বডিতে আল্লাহ তাআলা রেগুলেটরি যেগুলো মেকানিজম দিচ্ছেন ফিজিওলজিক্যালি, এগুলো চেষ্টা করে সোডিয়ামকে কনজার্ভ করার জন্য, যেহেতু আমাদের দরকারি জিনিস সোডিয়াম। ঠিক আছে, তাহলে এই জন্য হাইপারক্যালেমিয়া হয়, হাইপোনেট্রিমিয়া হতে পারে। তাহলে পারসিস্টেন্ট ড্রাই কফ, এটা ফার্স্ট, এটা অবশ্যই বলতে হবে এসি ইনহিবিটর অ্যাডভার্স ইফেক্ট। এরপরে এনজিডিমা বলো, হাইপারক্যালেমিয়া বলো, হাইপোনেট্রিমিয়া বলো, রেনাল ইম্পেয়ারমেন্ট, ডিসগ্লিসিয়া, অফেন হাইপোটেনশন। ফার্স্ট ডোজ হাইপোটেনশন কিন্তু এটার কারণ, আমরা যে তোমাদের অটোনমিকের কোনো একটা ক্লাসের শেষের দিকে ফার্স্ট ডোজ হাইপোটেনশন বা পোস্চুরাল হাইপোটেনশন কোন কোন ড্রাগে হয় ক্লাস নিচ্ছে, কোন কোন ইয়াতে হয় আমরা দেখিয়েছি, তার মধ্যে এসি ইনহিবিটরও একটা ফার্স্ট ডোজ হাইপোটেনশন হয়। Now contraindications of SA inhibitors. Contraindications of SA inhibitors. Number 1, pregnancy. SA inhibitor এই গ্রুপের ড্রাগ গুলো হচ্ছে টেরাটোজেনিক। টেরাটোজেনিক তারা ফিটাল ম্যালফরমেশন, নিওনেটাল ব্লাড প্রেশার কন্ট্রোল মেকানিজম এগুলো হ্যাম্পার করে। এছাড়া রেনোভাস্কুলার ডিজিজ, তাহলে প্রেগন্যান্ট বিকজ অফ ইটস টেরাটোজেনিসিটি, এটা কন্ট্রাইন্ডিকেটেড। এছাড়া রেনোভাস্কুলার ডিজিজ, কারণ আমরা বললাম যে এটা গ্লোমেরুলার প্রেসার কমায়, জিএফআর কমায়, জিএফআর কমায় দিলে যাদের অলরেডি রেনোভাস্কুলার ডিজিজ আছে তাদের রেনাল ফেলিউর ডেভেলপ করার চান্স থাকে। প্রেগন্যান্সি, রেনোভাস্কুলার ডিজিজ। এছাড়া আরেকটা কন্ট্রাইন্ডিকেশন অনেক সময় বলা হয়, সেটা হলো বাইলেটারাল রেনাল আর্টারি স্টেনোসিস। সেটা অবশ্যই রেনোভাস্কুলার ডিজিজের মধ্যেই পড়ে, বাইলেটারাল রেনাল আর্টারি স্টেনোসিস। অথবা কারো যদি একটা কিডনি নেফ্রেক্টমি করা থাকে, তাহলে ইউনিল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিস অফ সলিটারি কিডনি, যে একটা কিডনি আছে ওইটারই রেনাল আর্টারি স্টেনোসিস আছে। তো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এসি ইনহিবিটর ইউজ করলে রেনাল ফেলিউরের চান্স থাকে, এই জন্য কন্ট্রাইন্ডিকেটেড। এবারে এসি ইনহিবিটরস এর একদম কাছাকাছি, এই যে আমরা বললাম একটু আগে, এসি ইনহিবিটর দিলে অ্যাডভার্স ইফেক্ট হয়, কমন অ্যাডভার্স ইফেক্ট। এসি দিলে 2, 4, 5, 7 দিনের মধ্যে অনেকে যাদের ক্ষেত্রে হয় অ্যাডভার্স ইফেক্টটা, তারা এসে বলে যে এই ওষুধটা খাওয়ার পর থেকে আমার কাশি হচ্ছে। তো তখন আমাদের যদি জানা থাকে, এই নলেজ থাকে যে এসি ইনহিবিটর দিলে তো ড্রাই কফ হয়, হতে পারে ব্রেডিকাইনিনের জন্য, অ্যাকুমুলেশনের জন্য, তো তখন আমরা বুঝে ফেলবো। তো তখন পেশেন্টের সলিউশন দিতে হবে। পেশেন্ট এসে কমপ্লেইন করলো যে এই ওষুধ খাওয়ার পরে তার ড্রাই কফ হচ্ছে, সলিউশন কি? তো যেহেতু আমরা এসি ইনহিবিটর দিয়েছি, তো অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস এর গ্রুপ তো অনেক আছে, তো এই পেশেন্টের ডিফারেন্ট ফ্যাক্টর চিন্তা করে আমাদেরকে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ চুজ করতে হয়। তো যার জন্য আমি এসি ইনহিবিটর সিলেক্ট করেছি, এখন সে এসি ইনহিবিটর টলারেট করতে পারতেছে না, তখন আমাকে এর ইমিডিয়েট অল্টারনেটিভ খুঁজতে হবে। তো যেহেতু এসি ইনহিবিটর দেওয়া আছে, তো তার ইমিডিয়েট অল্টারনেটিভ হচ্ছে ARB, কারণ এটাও সেম, অলমোস্ট সেম মেকানিজমে কাজ করে, সেম পাথওয়েতে কাজ করে। এই জন্য যাদেরকে এসি ইনহিবিটর ওই ইনটলারেবিলিটির কারণে এটাকে স্টপ করে দিয়ে অল্টারনেটিভ কিছু দিতে হয়, তো তার ক্ষেত্রে ফার্স্ট চলে আসে হলো ARB, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার্স। এটার এক্সাম্পল ভালসার্টান, লসার্টান, ক্যান্ডিসার্টান, ইরবিসার্টান, অলমেসার্টান, টেলমিসার্টান, এগুলো। তো আমরা যেমন ARB দিয়ে দেখলাম শুধু প্রিল দিয়ে, এবারে এসি ইনহিবিটরে দেখলাম শুধু প্রিল দিয়ে, এখন ARB তে দেখা যাচ্ছে সব কিছু সার্টান দিয়ে, সার্টান, ভালসার্টান, লসার্টান, ক্যান্ডিসার্টান, ইরবিসার্টান, অলমেসার্টান, টেলমিসার্টান, সব নাম হচ্ছে সার্টান দিয়ে এরকম রাখতে হবে।
তো এটার মেকানিজম অ্যাকশনে আসি। এসি ইনহিবিটরস সে করতো কি, এসিই এনজাইমকে ইনহিবিট করে অ্যানজিওটেনসিন 1 কে অ্যানজিওটেনসিন 2 হইতে দিত না, এই কনভার্টিং স্টেপটাকে সে ইনহিবিট করত। এখানে এই এনজাইমের উপরে এর কোনো অ্যাকশন নাই। এআরবি করে কি, অ্যানজিওটেনসিন 1 থেকে অ্যানজিওটেনসিন 2 অ্যাজ ইউজুয়াল হয়ে যায়। এখন অ্যানজিওটেনসিন 2 এর পরে যে তার রিসিপ্টরের মাধ্যমে অ্যানজিওটেনসিন 2 যে রিসিপ্টর থাকে, রিসিপ্টর কোথায় কোথায় থাকে, আগের মেকানিজমে যে আমরা বললাম, একটা থাকে অ্যাডেনাল কর্টেক্সে, ব্লাড ভেসেলে, আর একটা হচ্ছে অ্যাডেনাল মেডুলা এন্ড সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো ওই যে রিসিপ্টর যেখানে যেখানে আছে, ওই রিসিপ্টরকে ব্লক করে দিবে হচ্ছে এআরবি। তাহলে অ্যানজিওটেনসিন 2 ঠিকই ফরমেশন হবে, কিন্তু সে তার অ্যাকশন বাই বাইন্ডিং উইথ রিসিপ্টর এইটা করতে পারবে না, রিসিপ্টর সাথে বাইন্ডও করতে পারবে না, যার কারণে তার যে ইফেক্ট সেটা আর হবে না। তাহলে নরমালি অ্যানজিওটেনসিন 2 এর যে ব্লাড ভেসেল এখানে দেখানো হয়েছে ভ্যাসোকনস্ট্রিকশন করতো। তো যদি অ্যানজিওটেনসিন 2 এই রিসিপ্টরে অ্যাকশন করতে নাই পারে, তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন হবে না, তাহলে টিপিআর বাড়বে না, টিপিআর কমে যাবে, বিপি কমে যাবে। বাকিগুলোর ক্ষেত্রে একই কথা। অ্যাডেনাল কর্টেক্সে এই রিসিপ্টরের সাথে বাইন্ড করলে অ্যালডোস্টেরন রিলিজ হইতো, তো সেই রিসিপ্টরকে সে ব্লক করে দিল, তো এখন আর অ্যালডোস্টেরন রিলিজ হবে না। অ্যালডোস্টেরন রিলিজ না হলে এর যে ফার্দার কনসিকুয়েন্স হিসেবে বিপি বাড়তো, সেটা আর বাড়বে না, কমে যাবে বিপি। আবার ওই অ্যাডেনাল মেডুলা এন্ড সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ওখান থেকে যে ক্যাটেকোলামাইন রিলিজ করতো, এই রিসিপ্টর মিডিয়েটেড অ্যাকশন, এই রিসিপ্টর ব্লক হয়ে আছে, তো এখন আর ওখানে সে অ্যাকশনও করতে পারবে না, যার ফলে ক্যাটেকোলামাইন রিলিজও হবে না, বিপিও আর বাড়বে না, বিপি কমে যাবে। এই হচ্ছে এআরবির মেকানিজম। তাহলে ওই কথাগুলো এখন, ব্লক angiotensin 2 receptor, receptor block করে দিল, can't cause vasoconstriction, ultimately vasodilation, reduction of TPR, reduction of BP. Advantages over SC inhibitor, আচ্ছা এখানে শুধু vasoconstriction এর ইফেক্টটা দেখানো হয়েছে, আর আমি তো বাকিগুলোও কিন্তু বললাম। সেটা হলো অ্যালডোস্টেরন রিলিজও ইনহিবিশন হবে, যার ফলে আর সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হবে না, ভেনাস ব্লাড ভলিউম কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, বিপি কমে যাবে। আবার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি অ্যাডেনাল মেডুলা থেকে ক্যাটেকোলামাইন রিলিজ এটাও হবে না, না হলে ক্যাটেকোলামাইনের আলফা অ্যান্ড বিটা মিডিয়েটেড ভ্যাসোকনস্ট্রিকশন, স্ট্রোক ভলিউম, কার্ডিয়াক আউটপুট বাড়ানো, এই ইফেক্টগুলো আর হবে না, না হলে বিপি কমে যাবে। তাহলে এইভাবে এআরবি আলটিমেট ইফেক্ট এসি ইনহিবিটরের মতোই, মানে এই তিনটে মোডে, কিন্তু স্টেপ হচ্ছে এটা রিসিপ্টর লেভেলে ব্লক করতেছে, আর আগের এসি ইনহিবিটর এনজাইম, এসি এনজাইম লেভেলে ইনহিবিট করে কনভার্সন ইনহিবিট করতো। আর আরেকটা এটার এআরবি এসি ইনহিবিটর থেকে এটা আরেকটু ডিফার করতেছে আরেক জায়গায়, যেহেতু এটা রিসিপ্টর লেভেলে অ্যাকশন করতেছে, তো কাজেই একটা যে মাইনর পাথওয়ে আমরা দেখাইলাম একটু আগে আগেরটাতে এসি ইনহিবিটরের মেকানিজমে, ব্র্যাডিকাইনিন পাথওয়ে, ব্র্যাডিকাইনিন মেটাবলিজমে, এই যে ব্র্যাডিকাইনিন এসি ইনহিবিটর, এটা যেমন অ্যানজিওটেনসিন 1 কে ইনহিবিট করে থেকে 2 কে কনভার্সন ইনহিবিট করে, আবার ব্র্যাডিকাইনিনের মেটাবলিজম হয়ে এটা ইনঅ্যাক্টিভ হয়, এটাকেও ইনহিবিট করে। এই কারণে এটার ইফেক্টও আমরা আগেরটার এটার ক্ষেত্রে বিপি লোয়ারিং এর ক্ষেত্রে কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হিসেবে দেখেছি। কিন্তু এসি অ্যানজিওটেনসিন 2 রিসিপ্টর ব্লকার, এখন আমরা যেটা বলতেছি, এটা কিন্তু এই যে অ্যানজিওটেনসিন 2, এটা যে এর পরে রিসিপ্টরের উপরে কাজ করে, সেই রিসিপ্টরকে ব্লক করে। আর এই রিসিপ্টর তাহলে তিন জায়গায়, অ্যাডেনাল কর্টেক্স, ব্লাড ভেসেল এন্ড অ্যাডেনাল মেডুলা এন্ড সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এই ব্র্যাডিকাইনিনের সাথে কিন্তু এর রিসিপ্টরের কোনো লিঙ্ক নাই, বা এই অ্যানজিওটেনসিন 2 রিসিপ্টর ব্লকারের এই ব্র্যাডিকাইনিনের উপরে কোনো ইন্টারফারেন্স নাই, কোনো ইনহিবিটরি ইফেক্ট নাই। তো কাজেই এই অংশটুকুর সাথে কিন্তু অ্যানজিওটেনসিন 2 রিসিপ্টর ব্লকারের কোনো লিঙ্ক নাই, কাজে ওটার যে অ্যাডভার্স ইফেক্ট এটা কিন্তু আবার এআরবির ক্ষেত্রে নাই। এই কারণে এসি ইনহিবিটরের কারণে যাদের ড্রাই কফ হয় তাদের ক্ষেত্রে ইমিডিয়েট সুইটেবল অল্টারনেটিভ হিসেবে এআরবি ইউজ করা যেতে পারে। হ্যাঁ, তাহলে বলতেছিলাম অ্যাডভান্টেজেস অফ এসি ইনহিবিটর, advantages of ARB, advantages of angiotensin receptor blockers over angiotensin converting enzyme inhibitors.
কি অ্যাডভান্টেজ? ওই যে এখনই বললাম যে যেহেতু এসি ইনহিবিটর দিলে ব্রেডিকাইনিন পাথওয়েও ইন্টারফেয়ার হয়ে যায়, এই কারণে ব্রেডিকাইনিন মেটাবলিজম না হয়ে এইটার কারণে অ্যাকুমুলেশন হয়ে ড্রাই কফ, অ্যানজিওডিমা এসব অ্যাডভার্স ইফেক্ট হয়। কিন্তু এআরবি দিলে, এআরবি যেহেতু ব্রেডিকাইনিনের সঙ্গে কোনো লিঙ্ক নাই, এই ধরনের কোনো প্রবলেম ইউজুয়ালি হয় না। এই জন্যই যারা এসি ইনহিবিটর টলারেট করতে পারে না ডিউ টু দিস অ্যাডভার্স ইফেক্ট লাইক ড্রাই কফ, তো তাদের জন্য ইমিডিয়েট সুইটেবল অল্টারনেটিভ হিসেবে এআরবি ইউজ করা যেতে পারে। এবারে ইউজেস অর ইন্ডিকেশনস অফ এআরবিস অলমোস্ট এর মতোই, এসি ইনহিবিটরের মতোই। হাইপারটেনশন, হার্ট ফেলিউর, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি সিমিলার রোল প্লে করে। তো এখানে আমরা একটা অতিরিক্ত কথা অ্যাড করেছি যে অ্যাজ সুইটেবল অল্টারনেটিভ ফর এসি ইনহিবিটর ইনটলারেন্ট পেশেন্ট। ওই যে কথাটা বললাম যে যাদেরকে এসি ইনহিবিটর দিলে অ্যাডভার্স ইফেক্ট হিসেবে ড্রাই কফ হয়ে যায়, তারা টলারেট করতে পারতেছে না, তো সুইটেবল অল্টারনেটিভ হিসেবে এআরবি, এটা একটা, এটার ইম্পর্টেন্স দেওয়ার জন্য আমরা আলাদা একটা ইন্ডিকেশন হিসেবে এটা দেখিয়েছি। এছাড়া ওই অ্যাকুট এমআই এর পরে লং টার্ম প্রোফাইল্যাক্সিসের জন্য এখানে এআরবি ইউজ করা যেতে পারে। আবার স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রেও সেকেন্ডারি প্রোফাইল্যাক্সিসের জন্য এআরবি ইউজ করা যেতে পারে। মোট কথা আগের কথাগুলোই শুধু একটা অ্যাড হয়েছে, অ্যাজ সুইটেবল অল্টারনেটিভ ফর এসি ইনহিবিটর ইনটলারেন্ট পেশেন্ট। তাহলে হাইপারটেনশন, হার্ট ফেলিউর, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি as suitable alternative for SC inhibitor intolerant patient, as prophylaxis of for cardiovascular event after acute MI, and prophylaxis of cardiovascular event after stroke. Adverse effect, এখানে ওই যে ব্রেডিকাইনিন মিডিয়েটেড যে অ্যাডভার্স ইফেক্ট গুলো ছিল SC ইনহিবিটরের ক্ষেত্রে, ওগুলো বাদ দিয়ে বাকিগুলো থাকবে। তো আমরা ড্রাই কফ, অ্যানজিওডিমা বাদ দিয়ে দিলাম, তাহলে এআরবির ক্ষেত্রে অ্যাডভার্স ইফেক্ট থাকলো বাকিগুলো। হাইপারক্যালেমিয়া, অফেন হাইপোনাট্রিমিয়া, এটার ক্ষেত্রে একই কথা, রেনাল ইম্পেয়ারমেন্ট, ডিসগ্লুসিয়া, হাইপোটেনশন। তাহলে হাইপারক্যালেমিয়া, রেনাল ইম্পেয়ারমেন্ট, ডিসগ্লুসিয়া, হাইপোটেনশন। Contrary, same as SC inhibitors, pregnancy, renovascular disease. Pregnancy দিলে এটা টেট্রাজেনিক, এই কারণে, আর রেনোভাস্কুলার ডিজিজ এটা দিলে যেহেতু গ্লোমেরুলার প্রেসার কমে যায়, জিএফআর কমে যায়, রেনাল ফেলিউরের চান্স বেড়ে যায়, এজন্য রেনোভাস্কুলার ডিজিজ কন্ট্রাইন্ডিকেশন। এবারে তোমাদের একটা সামারাইজ করা, পরীক্ষায় এরকম কোশ্চেন ফেস করতে হতে পারে, রিটেন হোক আর ভাইভা হোক। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এসি ইনহিবিটরস and ARBs, or difference between SC inhibitors and ARBs. তো তোমাদের এতক্ষণ যা ডিসকাশন হয়েছে এই সবগুলো সামারি হলো এই SC inhibitor ভার্সাস ARB। তো তোমরা পরীক্ষায় বলতে গেলে, লিখতে গেলে সাজায় বলতে হবে। প্রথমে দুটার মেকানিজম অফ অ্যাকশন দাও। SC inhibitors act by inhibiting angiotensin converting enzyme, আর ARB act by ব্লকিং অ্যানজিওটেনসিন টু রিসেপ্টর। হয়ে গেল। এখন দুইটার বিপি লোয়ারিং ইফেক্ট কিভাবে হয় এটা দিতে পারো। এটা আমরা দেখলাম, ওই যে 5টা কথা বললাম। এসি ইনহিবিটরের ক্ষেত্রে আলটিমেট কনসিকুয়েন্স হিসেবে যেটা হয়, অ্যালডোস্টেরন রিলিজ ইনহিবিশন হয়, এটা একটা। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি, অ্যাড্রেনাল মেডুলা থেকে ক্যাটেকোলামিন রিলিজ ইনহিবিশন হয়ে যায়, এটা একটা কথা। আর ভ্যাসোকনস্ট্রিকশন ইফেক্ট, এটা ইনহিবিশন হয়ে যায়। এছাড়া এদিকে ব্রেডিকাইনিন ব্রেকডাউন ইনহিবিশন হওয়ার কারণে ব্রেডিকাইনিন অ্যাকুমুলেশন হয়, ব্রেডিকাইনিন ডাইরেক্ট ভ্যাসোডাইলেশন করে, আবার ব্রেডিকাইনিন প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করে প্রোস্টাগ্ল্যান্ডিন মিডিয়েটেড ভ্যাসোডাইলেশন করে। এই 5টা ইফেক্ট দিয়ে এসি ইনহিবিটর বিপি লোয়ারিং ইফেক্ট দিচ্ছে। কিন্তু এআরবির ক্ষেত্রে প্রথম 3টা শুধু, অ্যালডোস্টেরন রিলিজ ইনহিবিশন হবে, ভ্যাসোকনস্ট্রিকশন হবে না, আর ক্যাটেকোলামাইন রিলিজ হবে না। এইভাবে অ্যান্টিহাইপারটেনসিভ ইফেক্ট দিতেছে। এখন বলতে পারো যে দুইটার মধ্যে এই ব্রেডিকাইনিনের উপরে ইফেক্টের ক্ষেত্রে কোনটার কেমন। তো বোঝাই গেল বা ডিসকাশনে চলে আসলো যে এসি ইনহিবিটরস দিলে ব্রেডিকাইনিন পাথওয়েও ইনভলভ হয়ে যায়, ইন্টারফেয়ার হয়ে যায়। কিন্তু এআরবি হ্যাভিং নো লিঙ্ক উইথ ব্রেডিকাইনিন পাথওয়ে।
তো এই কারণে কি সুবিধা হচ্ছে যে এসি ইনহিবিটর দিলে অফেন ড্রাই কফ, এনজিওডিমা এসব অ্যাডভার্স ইফেক্ট হয়। যেহেতু এআরবি এর ব্র্যাডিকাইনিনের সঙ্গে কোনো লিঙ্ক নেই, এই জন্য এআরবি দিলে ইউজুয়ালি এইসব অ্যাডভার্স ইফেক্ট হয় না। ড্রাই কফ, এনজিওডিমা এইসব অ্যাডভার্স ইফেক্ট ইউজুয়ালি হয় না। তো এসি ইনহিবিটরের ইউজ কি কি? হাইপারটেনশন, হার্ট ফেলিউর, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, prophylaxis after acute MI, prophylaxis after stroke, এইসবই ইউজ আছে। তো এআরবির ক্ষেত্রে এইসবই আছে। অতিরিক্ত আমরা বলছি যে এআরবি ক্যান বি ইউজড অ্যাজ সুইটেবল অল্টারনেটিভ ফর এসি ইনহিবিটর ইনটলারেন্ট পেশেন্ট। যারা এসি ইনহিবিটর টলারেট করতে পারে না ডিউ টু সাইড ইফেক্ট, তাদের ক্ষেত্রে এআরবি এটা হচ্ছে সুইটেবল অল্টারনেটিভ। কন্ট্রাইন্ডিকেশনে দুটারই সেম। প্রেগনেন্সিতে এসি ইনহিবিটরও কন্ট্রাইন্ডিকেটেড, এআরবিও কন্ট্রাইন্ডিকেটেড। রেনোভাস্কুলার ডিজিজে এসি ইনহিবিটরও কন্ট্রাইন্ডিকেটেড, এআরবিও কন্ট্রাইন্ডিকেটেড। আচ্ছা, তোমাদের অনেক সময় তোমরা কতটুকু ভালো করে পড়ছো এটা যাচাইয়ের জন্য আবার এইভাবে দেওয়া হতে পারে। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এনালাপ্রিল ভার্সাস লসারটান, এটা কি উত্তর দিবা বলো দেখি? কোশ্চেন যদি এইভাবে হয় সেম স্যার, আগের মতো স্যার। সেম তো বটে, তাহলে উত্তর কি হবে? এনালাপ্রিলটা হচ্ছে এসি ইনহিবিটর। জি স্যার, একই হবে স্যার। প্রথম লাইনটা আগে এটার এই দুটোর পরিচয় দিতে হবে স্যার। এনালাপ্রিল এসি ইনহিবিটর আর এনজিওটেনসিন রিসেপ্টর ইনহিবিটর এটা বলতে হবে, আর লসারটান ইজ অ্যান এআরবি। ফার্স্ট লাইনে এটা দিতে হবে, তাহলে বুঝে গেল হ্যাঁ এটাই। পরের কথাগুলো তো সেম, তাই না? এগুলো হলো বুদ্ধির জিনিস, এটা অ্যাসেস করা, জাজমেন্টের জন্য অনেক সময় এভাবে দেওয়া হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এখানে শেষ করে দিই। তাহলে আমরা কিন্তু ইম্পর্টেন্ট সিস্টেম এর ড্রাগ স্টার্ট করলাম আজকে, দ্যাট ইজ কার্ডিওভাস্কুলার সিস্টেমের ড্রাগ। তো এর কিছু জিনিস অটোনমিকে ডিসকাস হয়ে গেছে, কিছু রিপিটেশন হয়তো হবে এই রিলেশনে, আর কিছু বাকি আলাদা এক্সট্রা যা ডিসকাশন হবে। তোমাদের কিন্তু খুব ভালো করে খেয়াল ক্লাস করতে হবে, মনোযোগ দিতে হবে, পড়ে নিতে হবে, মনে রাখতে হবে। পরীক্ষায় কার্ডিওভাস্কুলার সিস্টেমের ড্রাগ জিজ্ঞেস করলে সবার আগে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস চলে আসে। এটা না পড়লে কিন্তু এক্সামিনার খুব মাইন্ড করেন, হ্যাঁ, কারণ হাইপারটেনশন খুব কমন প্রবলেম আমাদের, এবং এটা যারা এজ ডক্টর প্র্যাকটিস করে সবাইকে এটা ফেস করতে হয়। হাইপারটেনশন এটা ম্যানেজ করতে হয় সবাইকে। কাজে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগসের কিন্তু আরো ক্লাস আছে, 3-4টা ক্লাস লাগে। ঠিক আছে, তো আজকে তো প্রথম দিকে তো দেখতেছিলাম 29-30, এখন 40 পর্যন্ত গেছে অ্যাটেন্ডেন্স পার্টিসিপেন্টস এর সংখ্যা। তোমরা কি কোন ব্যাচের আজকে যারা প্রেজেন্ট আছো? কোন ব্যাচের তোমরা? 26 না 27? 27 সবাই 27। 26 এর কেউ নাই? 26 ব্যাচের কেউ আছো? কি আসো কেউ 26 ব্যাচ? তোমরা কি লাইন কেটে দিছো, ডিসকানেক্ট হয়ে গেছো নাকি? আচ্ছা, শেষ করে দিই, কালকে টাইমলি ক্লাস অ্যাটেন্ড করো।